হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের যে ভিডিওটি তোমাদের ক্লাস 10-এর জন্য, তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য প্রতিটা অধ্যায় এর প্রতিটা টপিক ধরে ধরে আমি ভিডিও দিচ্ছি তোমাদের জন্য। আজকের যে চ্যাপ্টারটা শুরু করছি দেখো, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। ওই চ্যাপ্টারের প্রথম টপিক অর্থাৎ বংশগতি, ওই টপিকটা থেকেই প্রশ্ন উত্তর তোমাদের জন্য এনেছি। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। শুধু উত্তর বলবো না, অনেক কিছু ডিসকাস করব, তোমাদের যাতে কনসেপ্ট ক্লিয়ার হয় সেরকমই আলোচনা করব পুরো ভিডিওটাতে। সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। এর আগের ভিডিওগুলি যদি দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, বা তোমাদের জন্য আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকেও দেখতে পারো। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। আর শুরু করার আগে বলে রেখে দিই, তোমরা যদি এই পিডিএফগুলো চাও আমাকে কমেন্টে জানিও এবং বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখানে আমি তোমাদেরকে এই সমস্ত পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। তো চলো এবার দেখা যাক কী কী প্রশ্ন রেখেছি। প্রথমেই দেখো বংশগতিবিদ্যা। তো এই বংশগতিবিদ্যা বা বংশগতি কাকে বলা হয়? এই যে আমাদের যে জিন রয়েছে, প্রত্যেকটা প্রাণীর নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়, এটাকে বলা হয় বংশগতি। তো জিনের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে, যে বৈশিষ্ট্যগুলো একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের বৈশিষ্ট্যের যে সঞ্চারণ ঘটে সেটাকেই বলা হয় বংশগতি। তো এবার এই বংশগতি সম্পর্কে এখানে আলোচনা করব পুরোটা। দেখো প্রথমে আমি রেখেছি এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা তোমাদের যে এমসিকিউ প্রশ্ন যে ধরনেরগুলো থাকে পরীক্ষাতে, সেগুলোই রেখেছি। চলো একে একে করে তোমাদের সাথে আলোচনা করা যাক। তাহলে শুরু করছি ভিডিওটি। দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া রয়েছে কয়ের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারে বারে পরীক্ষা দেয়। বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? ডারউইনকে, ল্যামার্ককে, মেন্ডেলকে, ব্রাউনকে। তো এখানে তোমরা সবাই জানো যে অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম গ্রেগর জোহান মেন্ডেল। সেই বিজ্ঞানী বংশগতি সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বংশগতির সূত্রগুলো আবিষ্কার করেছিলেন। সেই জন্য বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকেই আমরা বলে থাকি এই বংশগতিবিদ্যার জনক। তার যে মতবাদকে আমরা মেন্ডেলিজম বা মেন্ডেলবাদ বলে থাকি। তো অপশান এখানে গয়ের অপশানটা, মানে এখানে 3 নম্বর অপশানটা সঠিক হয়ে যাবে। এর পরেরটা রয়েছে দেখো, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে বেছে নিয়েছিলেন? মেন্ডেল তার বৈশিষ্ট্যের জন্য, তার পরীক্ষার জন্য মটর গাছ নিয়েছিলেন এবং মটর গাছে তিনি 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে বেছে নিয়েছিলেন। এখানেও 3-এর যে অপশানটা সেটা সঠিক হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো, রোলার জীবের জিন আছে কোন জোড়া ক্রোমোজোমে? সপ্তম, অষ্টম, নবম, একাদশ। তো এই রোলার জীব কি? রোলার জীব এক ধরনের প্রকরণ যেটা বংশগতভাবে সঞ্চারিত হয়, যেটা বেশিরভাগ মানুষ রয়েছে তারা জীবটাকে গোটাতে পারে বা রোল করতে পারে। তো এটা কিন্তু একটা মানুষের প্রকট বৈশিষ্ট্য। এর জিনটা থাকে অষ্টম জোড়া ক্রোমোজোম বা 8 নম্বর যে অটোজোমের মধ্যে থাকে। এখানে অষ্টম জোড়া ক্রোমোজোম হয়ে যাবে সঠিক আনসার। আর স্বাভাবিক জীবের জিনটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ভালোভাবে এটা মনে রাখবে, রোলার জীবের বৈশিষ্ট্যটা তাহলে প্রকট বৈশিষ্ট্য, যেটা বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায়। আর যাদের স্বাভাবিক জিন রয়েছে সেটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা কিন্তু একটা প্রকরণের উদাহরণ। তো এর পরে রয়েছে দেখো, ক্রোমোজোমের ওপর যে স্থানে জিন অবস্থান করে সেটাকে কি বলা হয়? অ্যালিল, লোকাস, প্রলক্ষণ, প্রকরণ। ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে এরকম কিছু স্থান থাকে যেখানে জিনগুলো অবস্থান করে। ধরো এখানে আমি লিখছি, এই যে জিনগুলো অবস্থান করছে এই অঞ্চলগুলোকে আমরা বলি, মানে ক্রোমোজোমের মধ্যে যে জায়গাগুলোতে পার্টিকুলার জিন থাকে সেই জায়গাগুলোকে বলা হয় লোকাস। এখানে ক্ষয়ের অপশানটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো যে প্রশ্নটা রয়েছে, জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে কি বলা হয়? জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্য তার বাহ্যিক প্রকাশ, যেমন ধরো এখানে আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে এখানে বোঝাই। একটা গাছ রয়েছে যার
যেটাকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে গাছটা লম্বা, কিন্তু তার জিন রয়েছে একটা, মানে দুটো গাছ দুটোই লম্বা, তার মধ্যে একটা গাছের মধ্যে জিন রয়েছে দুটো, যে সমস্ত ক্রোমোজোমের যে একই লোকাস, সেখানে এই জিন রয়েছে, মানে বড়টি মানে টলের যে টি, এই অ্যালিলটা রয়েছে। আরেকটা উদ্ভিদে বড়টি ছোটটি এই অ্যালিলটা রয়েছে। দুটো গাছকেই কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাবো লম্বা, কিন্তু এর জিনোটাইপটা যদি দেখি এটা বিশুদ্ধ লম্বা, কারণ এখানে দুটো যে ক্রোমোজোম রয়েছে, সমস্ত ক্রোমোজোম, দুটো ক্রোমোজোমের লোকাসে একই ধরনের জিন বসবাস থাকছে, সেই জন্য এটা হবে বিশুদ্ধ। কিন্তু এটার দেখো সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে আলাদা প্রকৃতির গ্যামেট রয়েছে, সেই জন্য এদের অ্যালিলটা এরকম ধরনের। এই অ্যালিলকে আবার সংকর অ্যালিল বলা হয়। তো জীবের এই যে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, বাহ্যিক প্রকাশ দেখতে পাচ্ছি লম্বা, কিন্তু তার মধ্যে দেখো একটাতে পুরো দুটোই লম্বার জিন রয়েছে, একটাতে লম্বার জিন, একটাতে বেটের জিনও রয়েছে। তাহলে এই যে বৈশিষ্ট্য, মানে যেখানে বাইরে থেকে দেখে যেটা আমরা বুঝতে পারছি সেটাকে কি বলা হয়? বাহ্যিক বৈশিষ্ট্য যে প্রকাশ, সেটাকে বলা হয় এখানে উত্তর হয়ে যাবে ফিনোটাইপ। কিন্তু যদি এখানে জিনগত দিক থেকে দেখতাম তাহলে একটা রয়েছে বিশুদ্ধ আর একটা রয়েছে সংকর, তো সেইটাকে আবার জিনোটাইপ বলা হয়। মানে জিনগত যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে জিনোটাইপ বলা হয়, আর বাহ্যিক যে চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ সেটাকে বলা হয় কি ফিনোটাইপ বৈশিষ্ট্য। আর এখানে দেখো যেটা বলার, এই যে লম্বা উদ্ভিদের যে অ্যালিলটা, এটা কিন্তু বা গ্যামেটটা, এটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য, লম্বাটা প্রকট বৈশিষ্ট্য বলে এখানে লম্বার জিন আর বেটের জিন দুটো থাকা সত্ত্বেও লম্বাটাকে প্রকাশ পাচ্ছে, বেটেটার বৈশিষ্ট্যটা কিন্তু প্রকাশ পায়নি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এর পরের প্রশ্নে আমরা যাই। তো পরের প্রশ্নে এখানে যাওয়ার আগে দেখো আমি একটা চার্ট দিয়ে রেখেছি, তোমাদের মেন্ডেলের যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য পরীক্ষাতে লিখতে দেয়, তোমরা এই চার্টটা ভালো করে মুখস্থ করে রাখবে, তোমাদের কিন্তু পরীক্ষাতে দেয় এগুলো। তো প্রথমেই দেখো রয়েছে রিসেসিভ ক্যারেক্টার। রিসেসিভ মানে যেগুলো হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর ডমিনেন্ট মানে প্রকট বৈশিষ্ট্য। তো আমি এখানে বাংলায় লিখেও দিই, এটা প্রকট বৈশিষ্ট্য এইগুলো, আর এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন মানে যার বৈশিষ্ট্যগুলো হোমোজাইগাস কন্ডিশন ছাড়া প্রকাশ পায় না, কিন্তু এই যে ডমিনেন্ট ক্যারেক্টারগুলো হোমোজাইগাস কন্ডিশনেও প্রকাশ পায়, হেটেরোজাইগাস কন্ডিশনেও প্রকাশ পায়। ডমিনেন্ট ক্যারেক্টার থাকা মানে সেখানে রিসেসিভ ক্যারেক্টার প্রকাশ পাবে না, কিন্তু রিসেসিভ ক্যারেক্টার যদি দুটোই থাকে তবেই রিসেসিভ ক্যারেক্টার প্রকাশ পাবে, ডমিনেন্ট ক্যারেক্টার থাকলে রিসেসিভ ক্যারেক্টার প্রকাশ পাবে না। তো এখানে দেখো ডমিনেন্ট ক্যারেক্টার কী কী রয়েছে আর রিসেসিভ ক্যারেক্টার কী কী রয়েছে সেগুলোই আমরা এখানে দেখি। তো এখানে প্রথমে দিয়েছে দেখো ফ্লাওয়ার কালার মানে ফুলের যে বর্ণ, যেটা মটর ফুলের বর্ণ। তো এখানে ফুলের বর্ণের মধ্যে দেখো পার্পেল রয়েছে, মানে বেগুনি কালারটা ডমিনেন্ট প্রকট বৈশিষ্ট্য, আর হোয়াইট মানে সাদা কালারটা প্রচ্ছন্ন। এরপরে রয়েছে দেখো সিড শেপ মানে বীজের যে আকৃতি কীরকম হয় সেটাই রয়েছে। তো বীজের আকৃতি এখানে দেখো একটা রাউন্ড রয়েছে, প্রকট যে বৈশিষ্ট্য সেটা গোল, আর যেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা হচ্ছে রিঙ্কেলড, বা এটা যেটা কুঞ্চিত বৈশিষ্ট্য আমরা বলে থাকি সেটা কুঞ্চিত। এর পরেরটা দেখো যেটা রয়েছে সিড কালার, মানে বীজের রংটা কেমন তার উপরে ভিত্তি করে। তো এখানে দেখো বীজের রং হলুদ, সেটা কিন্তু ডমিনেন্ট ক্যারেক্টার বা প্রকট বৈশিষ্ট্য, আর গ্রিন মানে সবুজ যেটা, সেটা আবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে পড কালার মানে যেটা শুঁটি হয়, শুঁটির রং, এখানে শুঁটি রং, মটর যে শুঁটিটা সেই শুঁটির রংটা কীরকম। তো এখানে দেখো শুঁটির রঙের মধ্যে গ্রিন রয়েছে, সবুজ হলে শুঁটির রঙটা যদি সবুজ হয় সেটা প্রকট বৈশিষ্ট্য, কিন্তু শুঁটির রঙটা যদি হলুদ হয় সেটা আবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে রয়েছে দেখো পড শেপ, শুঁটির যে আকৃতি এখানে দেখো কি কি রয়েছে। শুঁটির আকৃতির মধ্যে প্রথম রয়েছে ইনফ্ল্যাটেড, মানে এটা হচ্ছে মসৃণ যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি, আর একটা খাঁজযুক্ত বা কনস্ট্রিক্টেড রয়েছে। দেখো কনস্ট্রিক্টেড বা খাঁজযুক্ত, একটা মসৃণ আর একটা অমসৃণ। তো এটা এরপরে দেখো প্ল্যান্ট হাইট, মানে উদ্ভিদের যে মানে
দৈর্ঘ্য যেটাকে বলা হচ্ছে, এখানে মটর গাছের দৈর্ঘ্যের কথাটাকে এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তো মটর গাছের দৈর্ঘ্যের মধ্যে দেখো প্রকট যেটা বৈশিষ্ট্য রয়েছে টল, লম্বা, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা শর্ট বা বেটে। এর পরে রয়েছে দেখো ফ্লাওয়ার পজিশন, মানে ফুলটা কোথায় অবস্থান করছে সেইটার ওপর ভিত্তি করে ফুলের অবস্থান। তো ফুলের অবস্থান এখানে যদি দেখা যায় অ্যাক্সিয়াল মানে যেটা হচ্ছে গিয়ে একদম দেখো এখানে বিভিন্ন ধরনের প্রকট বৈশিষ্ট্য, যেটা অ্যাক্সিয়াল মানে এটা কাক্ষিক মুকুলের মানে কাক্ষিক যে পোর্শনগুলোতে, তো সেইগুলোতে যে ফুলটা সৃষ্টি হয় কাক্ষিক মুকুল থেকে, সেগুলো হচ্ছে গিয়ে ডমিনেন্ট ক্যারেক্টারের মধ্যে। আর যেটা রয়েছে টার্মিনাল মানে এন্ড পোর্শনে একদম দেখো ডগার দিকটাতে ফুলগুলো হয়েছে, এটা হচ্ছে গিয়ে তোমাদের রিসেসিভ ক্যারেক্টারের মধ্যে আসে। তো তাহলে একটা হচ্ছে গিয়ে এখানে অগ্রস্থ যেটা সেটা রিসেসিভ, আর যেটা কাক্ষিক মুকুলে যে ফুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার প্রকট বৈশিষ্ট্যের মধ্যে আসে। তো তাহলে এই মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, তোমরা এগুলো ভালো করে পড়বে। এগুলোর মধ্যে থেকে তোমাদেরকে মানে অনেক সময় 2 নাম্বারের 3 নাম্বারের প্রশ্নে পুরোটাও লিখতে দেয় 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লেখো, অনেক সময় এভাবেও লিখতে দেয়। ধরো বলে দিল যে বীজের ক্ষেত্রে যে প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রয়েছে সেগুলো লেখো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে মটর গাছের বীজের 2 ধরনের বৈশিষ্ট্যকেই লিখতে হবে। এভাবে যদি বীজের ক্ষেত্রে বলে দেয় তখন কিন্তু এই দুটোই এখানে মেনশন করতে হবে, সিড শেপ, সিড কালার। সিড শেপের মধ্যে ডমিনেন্ট ক্যারেক্টার রাউন্ড আর রিসেসিভ ক্যারেক্টার রিঙ্কেল, আর সিড কালারের মধ্যে ডমিনেন্ট ক্যারেক্টার ইয়েলো আর রিসেসিভ ক্যারেক্টার গ্রিন। এই 4টে বৈশিষ্ট্যকেই তোমাদেরকে মেনশন করতে হবে। যদি পডের ক্ষেত্রে বলে দেয় মানে মটরশুঁটির যদি আকৃতির কথা বলে দেয় বা ফ্লাওয়ারের কথা বলে দেয়, তো তখন কিন্তু ফ্লাওয়ারের যতগুলো বৈশিষ্ট্য রয়েছে বা পডের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবগুলোই মেনশন করতে হবে। আর যদি তোমাদেরকে বলে দেয় যে বীজের রঙের উপর ভিত্তি করে প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো, তখন শুধু বীজের রঙটা নিয়ে লিখবে। যদি বলে দেয় ফুলের অবস্থানের উপর ভিত্তি করে প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো, তখন শুধু সেটাই লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এখানে কি বলতে চেয়েছি। চলো পরের স্লাইডটাতে যাই। পরের স্লাইডে আরও কিছু এমসিকিউ রেখেছি। তো এমসিকিউ তোমাদের এখানে 15খানা মতো রেখেছি, সবগুলোই তোমাদের সাথে আলোচনা করছি ধীরে ধীরে করে। চলো দেখো এর পরে রয়েছে দেখো বড় ভাই ছোট ভাই বড় আর ছোট আর, এই যে গ্যামেট এই যে জিনোটাইপটা থেকে এটা কতগুলো গ্যামেট পাওয়া যাবে। আচ্ছা, গ্যামেট পাওয়ার একটা সূত্র রয়েছে, সূত্রটা তোমাদেরকে বলে দিই। 2 টু দি পাওয়ার গ্যামেট পাওয়ার সূত্র, যেটা খুবই সহজ সিম্পল একটা সূত্র, যেটা তোমরা যদি একবার মনে রেখে দাও কিন্তু যে কোনো ধরনের ক্যারেক্টারি দিক তোমরা মনে রাখতে পারবে। এখানে 2 টু দি পাওয়ার n সূত্রটা, এখানে n সমান কি ধরা হয়, হেটারোজাইগাস যে অ্যালিল রয়েছে বা হেটারোজাইগাস যে জিন রয়েছে তার সংখ্যা। এবার হেটারোজাইগাস জিনের সংখ্যা, তাহলে এখানে দেখো হেটারোজাইগাস জিনের সংখ্যাটাকে আমরা n দিয়ে প্রকাশ করছি। এখানে দেখো এই যে বড় ভাই ছোট ভাই এটা একটা হেটারোজাইগাস জিন, বড় আর ছোট আর এটাও একটা হেটারোজাইগাস জিন। কারণ যদি দুটোই একই প্রকৃতির গ্যামেট থাকতো তখন কিন্তু সেটাকে আমরা হোমোজাইগাস বলতাম, কিন্তু এখানে দেখো মানে যেটা একটা বৈশিষ্ট্যের জন্য দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা গ্যামেট রয়েছে, সেই জন্য এই দুটোই কিন্তু হেটারোজাইগাস কন্ডিশন। তো এই হেটারোজাইগাসের সংখ্যা তাহলে এই ক্ষেত্রে কটা হচ্ছে, দুটো। তাহলে এখানে সূত্রটাতে n এর সংখ্যাটা বসালে তাহলে 2 টু দি পাওয়ার 2 হবে। তাহলে n সমান এখানে 1 2 এরকম করে বসবে, মানে হেটারোজাইগাস জিনের সংখ্যা যতগুলো হবে সেটাই এখানে বসে যাবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার 2 মানে 4, তার মানে এখান থেকে গ্যামেট আমরা পাবো কটা, 4টা। অপশান একটাই হয়ে যাবে সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছো। এরকম ধরনের তোমাদেরকে আমি একটা করতে দিচ্ছি, তোমরা তাহলে করে দেখাবে। তোমাদেরকে আমি দিলাম এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা থেকে কটা জিন পাওয়া যাবে তোমরা এটা আমাকে কমেন্টে জানিও। তাহলে এটা একটা জিনোটাইপ দিলাম, এই জিনোটাইপ থেকে কটা ক্যারেক্টার পাওয়া যাবে, কটা গ্যামেট পাওয়া যাবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। তো চলো পরের প্রশ্নে আমরা যাই। আশা করি বুঝতে পেরেছো। এই সূত্র দিয়ে কিন্তু তোমরা যে কোনো ধরনের জিনের কিন্তু গ্যামেট সংখ্যা নির্ণয় করতে পারবে। তো চলো পরের প্রশ্নটা যাই। মেন্ডেলের এক সংকর জনন
পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি কোনটি? স্বাধীন সঞ্চারণের সূত্র, পৃথক ভাবনের সূত্র, অসম্পূর্ণ প্রকটতার সূত্র, সহপ্রকটতার সূত্র। তো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত যে সূত্র সেটা হলো হচ্ছে পৃথক ভাবনের সূত্র। অপশন ক্ষয়েরটা হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট দেখো, অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে জনিত্রীজনুর কোনো জীবের সংকরায়নকে কি বলা হয়? এই ধরনের প্রশ্ন প্রচুর পরীক্ষাতে আসে। তোমরা এখানে ভালো করে এই জায়গাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটা ভালো করে পড়ে রাখবে। তো এখানে কি বলেছে দেখো, অপত্য বংশীয় জীব। আচ্ছা, আমরা যদি এক সংকর জনন বৈশিষ্ট্য দেখি, মেন্ডেলের যদি এক সংকর জননের পরীক্ষা দেখি, তাহলে এক সংকর জনন পরীক্ষায় দেখবে যে প্রথম অপত্য জনুতে মানে লম্বা আর বেটে গাছ নিয়ে যদি ক্রস করানো হয়, প্রথম অপত্য জনুতে সব গাছ সব উদ্ভিদ হয় হচ্ছে সংকর উদ্ভিদ, মানে তার মধ্যে লম্বারও জিন থাকে আর বেটেরও জিন থাকে। তো এটা তাহলে F1 জনুর জীব, যেটা হচ্ছে কি F1 জনুর উদ্ভিদ, তাহলে অপত্য জনুর উদ্ভিদ এর সঙ্গে জনিত্রী জনুর, মানে জনিত্রী জনু মানে এটা যেখান থেকে পেয়েছি, এটা কোনখান থেকে পেয়েছি দেখো, বড়টির সাথে যদি আমরা ছোটটিকে ক্রস করাই, তাহলে এখান থেকে এগুলো অ্যালিল লিখেছি, এখান থেকে গ্যামেট এক ধরনের করে গ্যামেট পাবো, এখান থেকে বড়টি গ্যামেট পাবো, এখান থেকে ছোটটি গ্যামেট পাবো। এই দুটোকে ক্রস করালেই তবেই আমরা কি পাচ্ছি, এই সংকর উদ্ভিদটা পাচ্ছি। তো এই সংকর উদ্ভিদটা সঙ্গে এটা তাহলে F1 জনু, আর এইগুলো যেগুলো বিশুদ্ধ যে জীবগুলো, বিশুদ্ধ যে অ্যালিলগুলো ছিল, মানে বিশুদ্ধ গাছের যে অ্যালিলগুলো ছিল, সেগুলো তাহলে প্যারেন্টাল জনু। তাহলে এই প্রথম অপত্য জনুর সঙ্গে প্যারেন্টাল জনুর যে কোনো উদ্ভিদ, মানে বড়টিও হতে পারে বা ছোটটিও হতে পারে, এর যে ক্রস, এই ক্রসটাকে কি বলা হয়? এই ক্রসটাকে বলা হয় অ্যাকচুয়ালি ব্যাক ক্রস বলা হয়। দেখো ব্যাকে যাওয়া হচ্ছে, F1 জনু থেকে প্যারেন্টাল জনু, F1 জনুর সঙ্গে প্যারেন্টাল জনুর ক্রস ঘটানো হচ্ছে, ব্যাকে যাচ্ছে, এটাকে ব্যাক ক্রস বলা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জায়গাটা কিন্তু সবসময় মনে রাখবে। আরেকটা জিনিস এখানে ব্যাক ক্রসটা বলে দিলাম, এরপরে আমি টেস্ট ক্রসটা বলছি, ভালো করে বুঝে রাখো। যে যদি কোনো জীবের হচ্ছে গিয়ে মানে এই যে ধরো প্রথম অপত্য জনুর সঙ্গে আমরা যদি এই হোমোজাইগাস যে রিসিসিভ ক্যারেক্টার, এটা হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার, এই ক্ষেত্রে যদি লম্বা গাছটাকে দেখে এটা ডমিনেন্ট ক্যারেক্টার, কারণ ওটাই প্রকাশ পায়, আর এটা রিসিসিভ ক্যারেক্টার বিশুদ্ধ বেটের যে বৈশিষ্ট্যটা। তাহলে এই যে প্রথম অপত্য জনুর সঙ্গে যদি আমরা শুধুমাত্র রিসিসিভ যে ক্যারেক্টারটা রয়েছে তার ক্রস ঘটাই, সেটাকে বলা হবে টেস্ট ক্রস। কিন্তু যদি F1 জনুর সঙ্গে যে কোনো একটা হোমোজাইগাস প্রকট হতে পারে, হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রী জনু হতে পারে, যে কোনো জীবের ক্রস ঘটালে সেটাকে ব্যাক ক্রস বলা হবে। কিন্তু অপত্য জনুর সঙ্গে যদি শুধুমাত্র হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রী জনুর ক্রস ঘটানো হয়, সেটাকে বলা হবে আবার টেস্ট ক্রস। তাহলে টেস্ট ক্রসটা একবার দেখিয়ে দিই, বড়টি ছোটটি তার সঙ্গে যদি ছোটটি এই ক্রসটা হয়, এটা কিন্তু টেস্ট ক্রসের মধ্যে পড়বে, আর এটা তাহলে ব্যাক ক্রস। তাহলে এখানে যেটা জানতে চেয়েছে দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে জনিত্র জনুর কোনো জীবের সংকরায়নকে কি বলা হয়। দেখো এখানে যে কোনো জীব বলেছে, অপত্য বংশীয় জীবের সঙ্গে জনিত্র জনুর যে কোনো জীব, তাহলে সেটা অবশ্যই হয়ে যাবে ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস হলে হতো তাহলে যে কোনো জীবের সঙ্গে তার যে মানে রিসিসিভ যে ক্যারেক্টার যুক্ত যে জনিত্রী জনু ছিল, তার যখন বৈশিষ্ট্য ঘটানো হবে, ক্রস ঘটানো হবে, সেটাকে বলা হচ্ছে কি টেস্ট ক্রস। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে ছয় প্রশ্নটা দেখো রয়েছে, হোল্যান্ড্রিক জিন থাকে, হোল্যান্ড্রিক জিন কোথায় থাকে? এক্স ক্রোমোজোমে, ওয়াই ক্রোমোজোমে, অ্যালোজোমে, অটোজোমে। তো হোল্যান্ড্রিক জিন এটা ছেলেদের ক্যারেক্টার মানেই সেটা ওয়াই জিনে থাকবে, কারণ ছেলেদের ক্ষেত্রেই ওয়াই ক্রোমোজোম থাকবে। তো সেই জন্য ওয়াই ক্রোমোজোমেরই বৈশিষ্ট্য হোল্যান্ড্রিক জিন। হোল্যান্ড্রিক জিনের একটা উদাহরণ দিই, দেখবে ছেলেদের কানের লতিতে চুল থাকে অনেক ছেলেদের, তো এই কানের লতিতে যে চুল থাকে, তাহলে এটা কিন্তু একটা হোল্যান্ড্রিক জিনের বৈশিষ্ট্য। এরপরে দেখো যেটা রয়েছে, এক সংকর জনন পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত 3:1, 1:1, 1:2:1, 9:3:3:1। তাহলে এক সংকর জননের ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক মানে বাহ্যিক বৈশিষ্ট্য। এক সংকর জনন পরীক্ষা থেকে আমরা যদি বাহ্যিক বৈশিষ্ট্য দেখি, তাহলে যে সেখানে যে ক্যারেক্টারগুলো পাবো, সেখানে তার অনুপাতটা হবে 3:1। আর যদি এখানে এক সংকর জননের জিনোটাইপিক অনুপাত বলতো, তখন এটা হতো এক সংকর জননের জিনোটাইপিক অনুপাত 1:2:1। এটা কিন্তু আবার অসম্পূর্ণ প্রকটতারও ক্ষেত্রে
1:2:1 জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাত দুটোই দেখা যায়। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক জিনোটাইপিক অনুপাত দুটোই একই হয়, আর সেটা 1:2:1ই হয়। কিন্তু এক সংকর জনন পরীক্ষার ক্ষেত্রে, শুধুমাত্র এক সংকর জনন পরীক্ষার ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত যদি দেখি আমরা, সেটা 3:1 হয়, আর জিনোটাইপিক অনুপাত যদি দেখি সেক্ষেত্রে 1:2:1 হয়। আর এটা দেখো যেটা রয়েছে, এটা হচ্ছে দ্বিসংকর জনন পরীক্ষার যে হচ্ছে দ্বিসংকর জনন পরীক্ষার যে ফিনোটাইপিক অনুপাত, সেটা আবার এটা, ঠিক আছে। এটা তাহলে কি বললাম, দ্বিসংকর জনন পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত, দ্বিসংকর জনন। আশা করি বুঝতে পেরেছো। পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1। তো চলো পরের স্লাইডটাতে যাই। পরের স্লাইডটাতে আরও দেখো কিছু এমসিকিউ রয়েছে। এখানে দেখো দেওয়া রয়েছে যে বিআর এই জিনোটাইপটি যে ফিনোটাইপ প্রকাশ করে তা কোনটা। বি ফর ব্ল্যাক, আর আর ফর হচ্ছে রাফ, বা ব্ল্যাক মানে কালো আর রাফ মানে অমসৃণ, তার মানে কালো অমসৃণ বা কালো কর্কশ হয়ে যাবে এর বৈশিষ্ট্য। তো এখানে অপশান খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এটা গিনিপিগের যে জিনোটাইপ এখানে লেখা হয়েছে, এই জিনোটাইপটা কিন্তু কালো কর্কশ গিনিপিগকে নির্দেশ করে। এরপরে রয়েছে দেখো অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় যে উদ্ভিদে, সেটা কোনটা। অবশ্যই সন্ধ্যা মালতী হয়ে যাবে, স্ন্যাপড্রাগনও হবে। আর যদি প্রাণী বলে যে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এরকম একটা প্রাণী, তখন অ্যালডুসিয়ান যে মুরগি, সেটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি গাইনোস্পার্ম। গাইনোস্পার্ম মানে দেখো এখানে একটুখানি তোমাদেরকে বোঝানো রয়েছে। যদি আমরা দেখি ডিম্বাণুর যদি হচ্ছে জিনোটাইপ দেখি, ডিম্বাণু হ্যাপ্লয়েড প্রকৃতির, তার যদি আমরা হচ্ছে জিনের যে সজ্জাবিন্যাস দেখি, সেটা কি হয়, শুধুমাত্র 22টা অটোজোম আর তার সঙ্গে এক্স হয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি দেখি স্পার্মের যে জিনোটাইপিক যদি বৈশিষ্ট্যগুলো দেখা যায়, বা স্পার্মের যদি আমরা এই জিনের সজ্জাবিন্যাস দেখি, তাহলে দুরকম দেখতে পাই। একটা 22টা অটোজোম যুক্ত এক্সও হতে পারে, অথবা 22টা অটোজোম যুক্ত ওয়াইও হতে পারে। এই দুটো যে কোনো একটাই হতে পারে। তো সেক্ষেত্রে দেখো যদি এই স্পার্মের ক্ষেত্রে এই এক্স স্পার্মটা যদি ডিম্বাণুকে নিষিক্ত করে, এটা ডিম্বাণুর যে এটা, আর এটা হচ্ছে গিয়ে স্পার্মের যে বা শুক্রাণুর যে হচ্ছে জিনটা। তো এখানে তাহলে যদি দেখা যায় স্পার্মের এই জিনটা মানে 22টা অটোজোম এক্স, এটা যদি এই ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন কি হবে, তখন কন্যা সন্তান হবে, কন্যা সন্তান। আর যদি স্পার্মের এই যে জিনটা মানে 22টা অটোজোম ওয়াই, এটা যদি ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন কি হবে, সেটা পুত্র সন্তান হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে স্পার্মটা ডিম্বাণুকে নিষিক্ত করলে কন্যা সন্তান হয়, সেটাকে বলে গাইনোস্পার্ম। আর যে স্পার্মটা ডিম্বাণুকে নিষিক্ত করলে পুত্র সন্তান হয়, সেটাকে বলা হয় অ্যান্ডোস্পার্ম। তাহলে এখানে দেখো গাইনোস্পার্ম চেয়েছে, অবশ্যই তাহলে গাইনোস্পার্ম কি হয়ে যাবে, 22টা অটোজোম যুক্ত এক্স। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো পরের প্রশ্ন রয়েছে, ডিম্বাণুর ক্রোমোজোম বিন্যাস হলো, এক্ষুনি বলে দিলাম। তাহলে ডিম্বাণুর ক্রোমোজোম বিন্যাস কী হবে, হ্যাপ্লয়েড প্রকৃতির মানে 23টা ক্রোমোজোম থাকবে, 22টা অটোজোম যুক্ত এক্স। নেক্সট রয়েছে দেখো বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে শঙ্কর লম্বা মটর গাছের শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্যজনিতে কত শতাংশ লম্বা এবং কত শতাংশ বেটে উদ্ভিদ জন্মাবে। তো এখানে তাহলে ক্রসটা আমরা করেই দেখে নিই। দেখো এখানে যেহেতু বলেছে বিশুদ্ধ লম্বা, মানে এখানের ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানের ক্ষেত্রে কি হবে, বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে তার অ্যালিল বড়টি, আর শঙ্কর লম্বার ক্ষেত্রে তার অ্যালিল হয়ে যাবে বড়টি ছোটটি। তাহলে এখান থেকে গ্যামেট আমরা কি পাবো, দুটোই হচ্ছে গিয়ে টি পাবো। আর এদিক থেকে দেখো গ্যামেট আমরা কি পাচ্ছি, তাহলে এটা থেকে গ্যামেট পাবো একটা বড়টি একটা ছোটটি। তাহলে এটাকে ক্রস ঘটালে দেখো আমরা কি পাচ্ছি, এটা বিশুদ্ধ লম্বা উদ্ভিদ পাচ্ছি, এটাও বিশুদ্ধ লম্বা উদ্ভিদ পাচ্ছি। আর এটা দেখো শঙ্কর লম্বা উদ্ভিদ, আর এটাও শঙ্কর লম্বা উদ্ভিদ। তাহলে দেখো 50% বিশুদ্ধ লম্বা আর 50% শঙ্কর লম্বা উদ্ভিদ পাচ্ছি। তো এখানে দেখো তাহলে কি দেওয়া রয়েছে অপশানগুলোতে, দেখো যে 100% লম্বা, আচ্ছা 50% লম্বা, 50% বেটে, 75% লম্বা, 25% বেটে। আচ্ছা দেখো এখানে লম্বা আর বেটে দেওয়া রয়েছে, শঙ্কর লম্বার অপশান দেওয়া নেই। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, 100% লম্বা। কারণ সে শঙ্কর লম্বা হোক আর বিশুদ্ধ লম্বা হোক, তাকে বাইরে থেকে দেখতে তো লম্বাই লাগবে, তাহলে 100% লম্বা উদ্ভিদই হয়ে যাবে। যদি এখানে তোমাদের অপশানে দেওয়া থাকতো যে 50% লম্বা, 50% বিশুদ্ধ লম্বা, 50% শঙ্কর লম্বা, তখন সেই উত্তরটা হতো।
আশা করি বুঝতে পেরেছো। এখানেই তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো শেষ হয়েছে। দেখো এবার দুয়ের দাগের যে প্রশ্ন রয়েছে, দুয়ের দাগের প্রশ্নে রয়েছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করার মধ্যে কয়ের দাগে রয়েছে জীবের জিনগত সমাহারকে ড্যাশ বলা হয়। জীবের জিনগত সমাহারকে বলা হয় জিনোটাইপ। জিনোটাইপ। নেক্সট রয়েছে দেখো স্বাভাবিক জিন ড্যাশ বৈশিষ্ট্য। স্বাভাবিক এখানে জিন নয়, এখানে অ্যাকচুয়ালি টাইপিং মিস্টেক হয়েছে, স্বাভাবিক জীবের জিন। স্বাভাবিক জীবের জিন হবে, স্বাভাবিক জীবের জিন। তাহলে একটু আগেই তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এটা কিন্তু একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কম মানুষের ক্ষেত্রে স্বাভাবিক জীব দেখা যায়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে রোলার জীব দেখা যায়, সেটা প্রকট বৈশিষ্ট্য। ক্রোমোজোমের ওপরে যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলা হয়? লোকাস। লোকাস। নেক্সট রয়েছে যে বৈশিষ্ট্যটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় তাকে কি বলা হয়? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে যে বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্যর প্রকাশে বাধা দান করে তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্য প্রকাশ নিজে প্রকাশ পায় অন্যকে প্রকাশ পেতে দেয় না সেটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। জিনোটাইপ নির্ণয়ের জন্য ড্যাশ ক্রস করা হয়, জিনোটাইপ নির্ণয়ের জন্য টেস্ট ক্রস করা হয়। টেস্ট ক্রস, যেটা কোনো জীবের সঙ্গে যখন তার হচ্ছে গিয়ে হোমোজাইগাস যে প্রচ্ছন্ন জীবের ক্রস ঘটানো হয়, হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রী জীবের ক্রস ঘটানো হয় সেটাকে টেস্ট ক্রস বলা হয়, সেটা কিন্তু জিনোটাইপ নির্ণয়ের জন্য করা হয়। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে আমরা যাই। দেখো পরের স্লাইডে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেওয়া রয়েছে প্রকরণের কারণগুলি লেখো। প্রকরণের দুটো কারণ রয়েছে, একটা মিউটেশন বা যেটাকে বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি বলা হয়ে থাকে, আর 2 নম্বর হচ্ছে জিনের পুনঃসংযুক্তি বা ক্রস ওভার। জিনের ক্রসিং ওভারের ফলে জিনের যে পুনঃসংযুক্তি ঘটে, তো তার কারণে কিন্তু এখানে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটতে পারে। তো সেটাকে এই প্রকরণের দুটো কারণ এখানে লিখে দিয়েছে। এরপরে হচ্ছে হোল্যান্ড্রিক জিনের উদাহরণ দাও। আমি কিন্তু এটা তোমাদেরকে আগে বলে দিয়েছি ভিডিওতে, তোমরা এটা আমাকে কমেন্টে জানিও। হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি কাকে বলা হয়? খুব সোজা একটা প্রশ্ন। মানুষের যদি আমরা হচ্ছে মানুষের যদি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি দেখা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে যৌন ক্রোমোজোম দুটো থাকে, একটা এক্স, দুটোই এক্স এক্স হয়, আর পুরুষদের ক্ষেত্রে সেটা হয়ে থাকে এক্স ওয়াই যৌন ক্রোমোজোম। তো তাহলে এই যে হচ্ছে গিয়ে মহিলাদের ক্ষেত্রে তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন, কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেটাই হয়ে যাচ্ছে হেটারোজাইগাস কন্ডিশন, যে কারণে কিন্তু আমাদের যে লিঙ্গটা নির্ধারিত হয় পুরুষদের ক্ষেত্রে দুটো আলাদা প্রকৃতির লিঙ্গ নির্ধারক জিন থাকে বলেই কিন্তু পুত্র সন্তান কন্যা সন্তান জন্ম হয়। তো সেই কারণেই এই পদ্ধতিটাকে মানে মানুষের যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে বলা হয় হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি। নেক্সট রয়েছে দেখো ইমাস্কুলেশন কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পরীক্ষাতে প্রায়ই দেখা যায়। ইমাস্কুলেশন পদ্ধতি একটা পদ্ধতি যেখানে উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে কি করা হয়? উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে তার যে পুংলিঙ্গ রয়েছে সেই পুংলিঙ্গকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, পুংকেশরগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে পুংলিঙ্গ যে পুংকেশরগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তো এই পদ্ধতিটাকে বলা হয়। তার ফলে কি হয়? ওই গাছটার মধ্যে ইচ্ছা করে ইতর পরাগযোগ ঘটানো হয়। স্বপরাগযোগী উদ্ভিদ উভলিঙ্গ ফুল হলেই স্বপরাগযোগী হবে, কিন্তু সেখানে যদি পুংলিঙ্গকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় বা পুংকেশরগুলোকে যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই সেখানে ইতর পরাগযোগ ঘটতে বাধ্য। তো এই যে পদ্ধতিটাকে বলা হয় ইমাস্কুলেশন পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে দেখো মেন্ডেলের বংশগতি সূত্রের ব্যতিক্রম কি? মেন্ডেলের বংশগতি সূত্রের ব্যতিক্রম হবে অসম্পূর্ণ প্রকটতা হয়ে যাবে, অসম্পূর্ণ প্রকটতা বা সহপ্রকটতা, এগুলোও হবে। এরপরে রয়েছে দেখো টেস্ট ক্রস কাকে বলে বলে দিয়েছি, লোকাস কাকে বলে এটাও বলে দিয়েছি, বা অ্যালিল কাকে বলে যদি থাকে সেটাও তোমরা পারবে। এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির নাম লেখো। আচ্ছা, এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্র হয়ে যাবে পৃথক ভাবনের সূত্র, আর দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্র যদি বলা হয় তখন হয়ে যাবে স্বাধীন সঞ্চারণের সূত্র।
আশা করি বুঝতে পেরেছো। চলো পরের স্লাইডটাতে যাই। এই স্লাইডটাতে দেখো 2 বা 3 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও। 2 বা 3 যে কোনো ধরনের, 2 নম্বরেরও থাকে, 3 নম্বরেরও থাকে, 2 3 মিলে 5 নম্বরে থাকে। তো সেরকমই কিছু প্রশ্ন রয়েছে। মেন্ডেল বংশগতির পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পরীক্ষায় বারে বারে আসে। মটর গাছ দ্রুত বংশ বিস্তারে সক্ষম, অল্প সময়ের মধ্যে অনেক বংশানুক্রম ধরে পরীক্ষা করা সম্ভব হয়। মটর গাছ কম জায়গায় সহজে ফলানো যায়। মটর গাছের যে স্বপরাগযোগী মানে উভলিঙ্গ ফুল হওয়ার জন্য স্বপরাগযোগ ঘটে, সেজন্য বাইরের অবাঞ্ছিত চরিত্রের মধ্যে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না, সবসময় খাঁটি অপত্য উৎপাদনে সক্ষম হয়। আর হচ্ছে মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য সমন্বয় ঘটার জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ সুবিধা রয়েছে। এই সমস্ত কারণগুলোর জন্য মেন্ডেল মটর গাছকে নির্বাচন করেছিলেন। এরপরে রয়েছে মেন্ডেলের সাফল্যের কারণ কি? মেন্ডেল এই যে মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন তার সাফল্যের কারণ কি? কারণ কি মেন্ডেল সংকরায়ন পরীক্ষায় একজোড়া দুজোড়া বিপরীতধর্মী চরিত্রকে নিয়ে এগিয়েছিলেন বা পরীক্ষাগুলো করেছিলেন, সেই জন্য সহজে পরীক্ষাগুলো করা সম্ভব হয়েছে। এবং পরীক্ষালব্ধ ফলাফল তিনি 3টা বংশানুক্রম পর্যন্ত পর্যালোচনা করে লিপিবদ্ধ করেছেন। এছাড়া কি হচ্ছে, অধিক সংখ্যায় অপত্যের বিশ্লেষণ এবং সংকরায়ন পদ্ধতির মাধ্যমে তিনি অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে তার মতবাদ প্রকাশ করেছিলেন। তো এরকম বিভিন্ন কারণের জন্যই কিন্তু মেন্ডেল বংশগতির সূত্রের ক্ষেত্রে সাফল্য পেয়েছিলেন। মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি এখানে বর্ণনা করতে বলা হয়েছে। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্র, তোমরা এই যে দুটো সূত্র মানে মেন্ডেলের এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্র পৃথক ভাবনের সূত্র আর দ্বিসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্র স্বাধীন সঞ্চারণের সূত্র, একটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন পৃথক ভাবনের সূত্র আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন সঞ্চারণের সূত্র, এই দুটো সূত্র ভালোভাবে মুখস্থ করে রাখবে, পরীক্ষাতে আসে। আচ্ছা, এরপরে মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা একটু আগেই বলে দিয়েছি, হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতিতে। তো এখানে কি হবে, মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে যদি দেখা যায়, মানুষের যে মানে মেয়েরা হয়, মেয়েদের ক্ষেত্রে দুটো হোমোজাইগাস প্রকৃতির হচ্ছে লিঙ্গ নির্ধারক জিন থাকে মানে এক্স এক্স, আর ছেলেদের ক্ষেত্রে আলাদা প্রকৃতির লিঙ্গ নির্ধারক জিন থাকে এক্স ওয়াই। তো সেই জন্য এখান থেকে আমরা যে গ্যামেট পাই সেখান থেকে এক্স গ্যামেটই পাবো, কিন্তু এখান থেকে আমরা দু ধরনের গ্যামেট পেতে পারি, একটা এক্স একটা ওয়াই। তো এর মধ্যে এক্সটা যদি এই এক্সকে নিষিক্ত করে মানে শুক্রাণুর মধ্যে যদি এক্স ক্রোমোজোম থাকে সেটা যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তখন হবে কন্যা সন্তান। আর যদি দেখা যায় যে শুক্রাণুর মধ্যে যে ওয়াই ক্রোমোজোমটা রয়েছে সেটা যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তখন সেটা হয়ে যাবে পুত্র সন্তান। তো এই যে তাহলে মেল বা পিতার যে জিনের ওপর ভিত্তি করে কিন্তু কন্যা সন্তান বা পুত্র সন্তান হচ্ছে। তো সেই কারণেই বলা হচ্ছে কি মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা সবথেকে বেশি গুরুত্ব মানে বেশি ভূমিকা পালন করে। এরপরে রয়েছে দেখো, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন ঘটালে ফিনোটাইপ অনুপাত কী হবে, চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে। তো এটা কিন্তু তোমরা নিজেরা করবে। তো আমি তোমাদেরকে জিনটা বলে দিচ্ছি কীরকম ধরনের লিখবে। সংকর কালো রয়েছে মানে সেখানে দেখো বড় বি আর ছোট বি, এই তার হচ্ছে জিনোটাইপ হবে। আর বিশুদ্ধ সাদা বলেছে বলে তার মানে তার হচ্ছে গিয়ে যে জিনটা হবে, জিনোটাইপটা হবে যেটা ছোট বি ছোট বি। তাহলে এই দুটো ফিনোটাইপিক অনুপাত মানে এই দুটো বৈশিষ্ট্যকে যদি আমরা সংকরায়ন ঘটাই তাহলে তার ফিনোটাইপিক অনুপাত কী হবে। তো এখানে আমি তোমাদেরকে তাহলে করেই দেখিয়ে দিচ্ছি, এতটা যখন করে দেখিয়েছি করেই দেখিয়ে দিই পুরোটা। দেখো এখান থেকে আমরা পাচ্ছি ছোট বি, এখান থেকে পাচ্ছি বড় বি ছোট বি। তো এখানে তাহলে ক্রস ঘটালে এই বি এর সঙ্গে এই বি হয়ে গেল। তারপরেটা দেখো এখানে ছোট বি হয়ে যাবে, এখানে বড় বি ছোট বি হবে, এখানেও বড় বি ছোট বি হবে। তো তাহলে এখানে দেখো, আচ্ছা এখানে লেখাটা ভুল হয়ে গেছে, এটাও ছোট বি হবে। তাহলে এখানে দেখো 50% শঙ্কর লম্বা বলছে শঙ্কর কালো গিনিপিগ হচ্ছে, আর হচ্ছে 50% হচ্ছে বিশুদ্ধ সাদা গিনিপিগ হচ্ছে। তো তাহলে এখানে ফিনোটাইপ অনুপাত চেয়েছে মানে বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর অনুপাত চেয়েছে। তো বাহ্যিক বৈশিষ্ট্যের উপর অনুপাত কি হবে, 1:1 হবে। এটা চেকার বোর্ডের সাহায্যে তোমাদেরকে দেখাতে বলেছে, আমি তোমাদেরকে এখানে পড়ে দেখিয়ে দিলাম। এরপরে মোটামুটি এই ধরনের প্রশ্নই। আচ্ছা, যদি এখানে জিনোটাইপিক অনুপাত বলতো তাহলে জিনোটাইপিক অনুপাত আর ফিনোটাইপিক অনুপাত দুটো একই হবে। তো এরকম কিন্তু পরীক্ষার যে কোনো ধরনেরই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তোমরা তাহলে সেইভাবে প্রস্তুতি নিয়ে রেখো।
আজকে তাহলে এখানেই ভিডিও শেষ করছি। আর যদি কোথাও তোমাদের ডাউট থেকে থাকে কোনো এক টপিকের ওপর, আমাকে সেটাও জানাতে পারো, আমি কিন্তু সেটা নিয়েও তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।